হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথের যে কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা WBP কনস্টেবল মেন্স 2018 কিছু কোশ্চেন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে এবং দেখার শেষে যদি কোনো সমস্যা থাকে তো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। এবং চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্সের 2018 সালের যে কোশ্চেন রয়েছে তার একটি কোশ্চেন রয়েছে কি, যে 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে সেই রাশিটি কত। অর্থাৎ বলতে চাইছে যে 49 আর কোনো আর একটা রাশি বা সেই সংখ্যাটা যেটা আমরা জানি না, তাদের যে মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটা কি হচ্ছে সেই রাশিটি এবং 81 মধ্যে যে অনুপাত তার সাথে সমান। তাহলে আমাকে কি বার করতে বলেছে, সেই রাশিটি কত। অর্থাৎ আমরা যেটা জানি না, অর্থাৎ কি বলতে চাইছে যে 49-এর সাথে সেই রাশিটির যা অনুপাত, সেটার সাথে সেই রাশিটির সাথে 81-র যা অনুপাত সেটা হচ্ছে সমান। অর্থাৎ এর মধ্যে যা অনুপাত আসবে আর এর মধ্যে যা অনুপাত আসবে সেই দুটো হচ্ছে সমান। তাহলে এটা কি হচ্ছে দেখো, সেই সমানুপাতের নিয়ম অনুযায়ী তোমরা করে দেবে। আমাকে কি বার করতে হবে, মিডিল পদ বার করতে হবে। প্রথম দেওয়া আছে, চতুর্থ দেওয়া আছে। আমরা কি জানি, প্রথম ইন্টু চতুর্থ সমান হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয়। ঠিক সেইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, যে এইটা স্কোয়ার মানে দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ। ঠিক আছে, বা আমাদের যে রাশি আননোন রাশি সেটি হচ্ছে √49 × 81। তাহলে এখান থেকে পাবো, এটা গুণ করবে না, গুণ করলে আবার বর্গমূল করাটা সমস্যা হবে। যে 7 × 7, আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি, এটা 9 × 9। তাহলে এখান থেকে একটা 7, এখান থেকে একটা 9 পাবো এবং 7 9কে গুণ করলে পেয়ে যাবো 63। তাহলে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো, এটা এইভাবে হচ্ছে অঙ্কটার মেথড, কিন্তু এখানে পরীক্ষাতে যদি তুমি এটা করো, এই ক্ষেত্রে এটা করার প্রয়োজন পড়বে না, কারণ এটা অনির্ণীয়, এটা ছেড়ে দাও। এখানে যে দুটো অপশন রয়েছে দেখো, সেই দুটো অনেক বড় এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার তুলনায়। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এখানে যেটা অপশন টেস্ট যেটাকে আমরা বলি, অপশনগুলোকে এলিমিনেট করে করে প্রথমে যেটা রয়েছে অপশন 63, সেটাই তোমরা ফার্স্টে বসিয়ে দেখো। তাহলে দেখো 49:63, এদের মধ্যে অনুপাত কত হবে, 7 দিয়ে উভয় বিভাজ্য, 7:9 আমরা পাবো। তাহলে এর সাথে আবার 81-এর যেটা সেটা তোমরা টেস্ট করবে। তাহলে এটা দেখো 9 দিয়ে যাবে, 7 9 63, 9 9 81, সেম আসছে। অতএব 63 হচ্ছে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। তাহলে এই ক্ষেত্রে তুমি অপশন টেস্ট করে পেয়ে যাবে, কারণ এই দুটো রয়েছে অনেক হিউজ অ্যামাউন্টের একটা বড় বড় একটি সংখ্যা। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা, যেভাবে আমরা করি মিডিল পদটা বার করার জন্য। আর এক্ষেত্রে তোমরা অপশন টেস্ট করে করতে পারো, যেটা পরীক্ষার জন্য তোমরা তাড়াতাড়ি করতে পারবে। সো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান এবং বিক্রয় মূল্যের 16% বা 16% ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত। এটা দেখো, এটা যেভাবে তুমি যদি এক্স এবং ওয়াই ধরে করো, যেটা মেন মেথড বা যেভাবে তোমরা ক্লাসে করেছিলে ক্লাস 10-9-এ, তো সেটা হচ্ছে মেন মেথড, যেখানে আমরা ইজিলি করতে পারবো। যে যদি ধরে নিই যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে যেভাবে আমরা করি সেটা আমি পরে বলছি। কিন্তু পরীক্ষার সময় যদি ওটা আমরা করতে যাই, তাহলে সেটা একটা হিউজ অঙ্ক হয়ে যাবে। তোমরা ক্লাস 9-10-এ দেখেছিলে, এক পাতার মতো সাইজ হয়ে যাবে অঙ্কটা। তো এখানে আমরা কি করব, সেটা হচ্ছে অতটা বড় করলে তো আমাদের অনেকটা সময় চলে যাবে। সেই জন্য কি বলে দিয়েছে দেখো, বিক্রয় মূল্যের 10%, তুমি ধরে নাও যে ক্রয় মূল্যর 12%, মানে হচ্ছে কি ক্রয় মূল্যটাকে তোমরা ধরে নেবে, কারণ বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাই তো। তবে এখানে তাহলে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় সাপোজ, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের কত শতাংশ বলেছে এখানে, 12%। মানে ক্রয় মূল্যের 12% মানে হচ্ছে কত, 12 টাকা, যেটা হচ্ছে কি বিক্রয় মূল্যের 10%-এর সাথে সমান। মানে বিক্রয় মূল্যের, যেটা আমরা জানি না, তার 10% হচ্ছে এটা। 10% যদি এটা হয় বা 10% যদি 12 হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 10 × 12 মানে হচ্ছে 120 টাকা। তাহলে আমি যদি পাই ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120। তাহলে এদের মধ্যে অনুপাতটা কত পাচ্ছি দেখো, তাহলে বিক্রয় মূল্য প্রথমে আমাকে কি চেয়েছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত, 120:100। এখানে যদি কাটাকাটি করি আমরা, তাহলে পেয়ে যাব 6:5। এবার এই অনুপাতটার সাথে এখানকার অপশন কোনটা ম্যাচ করছে দেখো, খুব শূন্য, ইজি আছে সব, প্রত্যেকটা শূন্য আছে, এগুলোকে বাদ ধরে নেবে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে।
যেহেতু একই আছে, তাহলে অনুপাতটা মেজার করতে আমাদের বেশি ইজি হবে। তাহলে কি পেলাম আমি, যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত হচ্ছে 6:5। সেই অনুপাতে আমাদের কোনটা হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 600 এবং 500। এক্ষেত্রে দেখো তোমাদের সেকেন্ড যে সম্পর্কটা বলে দিয়েছে 16% এবং 18%-এর ব্যাপারটা, সেটা আমাদের প্রয়োজনই পড়ছে না। তোমরা শুধুমাত্র ওপরেরটা থেকে অনুপাতের বেসিসে করে দিতে পারবে, এবং যেটাতে খুব অল্প সময় লাগবে, যে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। আবার যদি এটাকে তুমি মেন মেথডে করতে চাও ডেসক্রিপটিভ ভাবে, তাহলে কি করতে হবে, যে ধরে নাও বিক্রয় মূল্য x, ক্রয় মূল্য y। এবার তাহলে কি বলেছে, বিক্রয় মূল্যের 10% মানে হচ্ছে সমান x/10, আর y এর 12% বা ক্রয় মূল্যের মানে হচ্ছে কত দিয়ে কাটবে, এটা 2 দিয়ে, 3y/25। এইটা দুটো হচ্ছে সমান, অর্থাৎ প্রথম শর্ত x/10 = 3y/25। ঠিক আছে, এই একটা শর্ত তুমি পাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, বিক্রয় মূল্যের 16%, অর্থাৎ এর থেকে ক্রয় মূল্যের 18% কত বেশি বলেছে, এর থেকে এইটা হচ্ছে 6 টাকা বেশি, মানে এর সাথে তুমি 6 টাকা যোগ করলে এটার সাথে সমান হয়ে যাবে এইটা। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করে দাও, তাহলে দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে 8, 50, 4, 25, এখান থেকে 2 দিয়ে 9, 50। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি, 4x/25 = 9y/50 + 6। এই দুটো রিলেশন। এবার এখানটাতে কি করবে তুমি, x সমান যদি আমরা করি তাহলে হবে 3y কে সাথে এটা গুণ হয়ে যাবে, যেটা হবে কি 30y/25। এবার এই জিনিসটাকে তুমি এখানে x ভ্যালু যেটা সেখানটাতে যদি বসিয়ে দাও, তাহলে কি, বা তুমি তাহলেও বার করে ফেলতে পারবে y = কত, এবং সেক্ষেত্রে y ধরেছিলাম কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা তুমি পেয়ে যাবে। আবার তুমি এখান থেকেও এক্স ভ্যালুটা বার করতে পারো, দুটোর এক্স ভ্যালুকে তুলনা করতে পারো, সেক্ষেত্রেও তোমরা ওয়াই ভ্যালুটা পেয়ে যাবে, যেটা হবে ক্রয় মূল্য। যার মান বার করবে অপর ভ্যালুটা পাবে, অর্থাৎ আমি এখানে এক্স এর মান বার করেছিলাম, তাহলে আমি ওয়াই এর ভ্যালুটা বার করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো, যেটা আমরা তুলনামূলক পদ্ধতি বলি, যে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণ থেকেই এক্স এবং ওয়াই ধরেছি, এবং যে কোনো একটা ভ্যালু যদি আমরা বার করি অপর ভ্যালুর সাপেক্ষে, তারপর সেই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, তুলনা করে দিই, তাহলে আমরা সেই ভ্যালুটা মান পেয়ে যাবো, এবং সেইভাবে আমরা করতে পারি, সেইভাবে আমাদের এটাই উত্তর আসবে, অপশন বি 600 এবং 500। অতএব কি বলছে অঙ্কটা, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% যদি ক্রয় মূল্যের 12%-এর সমান হয়, এবং বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি হয়, তাহলে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা ও 500 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ মেন মেথডের থেকে আমি যেটা বললাম প্রথমে, সেটা কতটা ইজি এবং কত কম সময় লাগবে, এবং অপশন বি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বারে। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? অপশন দিয়ে দিচ্ছে 31, 39, 37 এবং 33। তাহলে অঙ্কটা দেখো একটু জটিল। এটা সপ্তদশতম মানে হচ্ছে 17 নম্বর খেলাতে, ঠিক আছে, তিনি কি করেছিলেন, 85 রান করেন, এবং সেই 85 রান করার পর তার কি হচ্ছে, পূর্বে যে 16 বার তিনি খেলেছিলেন তার যা গড় ছিল সেই গড়টা 3 বেড়েছিল, ঠিক আছে, এবং তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কত হলো? এটা করতে গেলে কি করতে হবে, কতগুলো খেলেছিলেন আগে ম্যাচ, 16 বার, সরি, এবং সেই গড় বেড়েছিল কত, তার 3, মানে টোটাল বেড়েছিল কতবার, মানে 16 বারে তিনি আলাদা আলাদা রান করেছিলেন তো 16টা, এবং তাদের এভারেজ ছিল কি, সেইগুলো সব যোগফল ডিভাইডেড বাই 16, এবং এভারেজ যদি 3 বারে, মানে টোটাল মোট রান কত বেড়েছিল, তাহলে হচ্ছে টোটাল 16টি সংখ্যা ছিল, এবং এভারেজ বেড়েছে 3, মানে হচ্ছে 16 গুণিত 3, মানে হচ্ছে টোটাল 48 রান বেড়েছে, ঠিক আছে, 16 বারের ক্ষেত্রে। এবং সেই 48 রানটা বেড়েছে কিসের কারণে, তিনি 17 নম্বর বারে রান করেছিলেন 85, সেই কারণে। তার মানে 17 বারে তিনি যে রানটা করেছিলেন সেটা হচ্ছে তার যেটা এভারেজ হবে তার থেকে 48 রান বেশি করেছিলেন, তবেই না সেটা পূর্ববর্তী এভারেজের সাথে যোগ হবে। তাহলে আমরা 17 বার খেলার পর তার যেটা এভারেজ হবে সেটা হচ্ছে কি, এখানে যেটা রয়েছে তিনি রান করেছিলেন 85, আর পূর্বে গড়ের সাথে যেটা যোগ হয়েছে মোট 48 রান, তাদের মধ্যে বিয়োগ, যেটা হচ্ছে কত, 37।
তাহলে অপশন সি 37 যেটা হচ্ছে তার 17 বার খেলার পর তার রানের গড়। এটা দেখো আরেকবার বলে দিই আমি ক্লিয়ার করে, যে এখানে বলা কি আছে, একটা প্লেয়ার 17 নাম্বার ম্যাচে 85 রান করেন, যার ফলে পূর্বে যে তিনি 16টা ম্যাচ খেলেছিলেন তার যা এভারেজ ছিল তার থেকে 3 রান সে বাড়িয়ে ফেলে তার গড়ে। তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কত সেটা আমরা জানি না। তাহলে ধরে নাও 17 আর 17 বার যেটা রয়েছে, তিনি যেটা যদি গড় যদি এক্স হয় তাহলে মোট রান কত হবে, কত 17 ইন্টু এক্স মানে হচ্ছে 17x, এটা হচ্ছে তার রান, মোট রান। আর 16 বার রানের যেটা গড় ছিল আগে সেটা আমরা জানি না, এবং তার থেকে 3 বারে 17 না এটা খেলার পর, কারণ কি তিনি এটাতে 85 রান করেছিলেন। তাহলে এটা প্লাস 85, 17x প্লাস 85 সমান হচ্ছে কি 16x প্লাস, সরি ভুল হলো, -85 প্লাস 48, কারণ এইটা হচ্ছে 16x এর গড় এবং সেখান থেকে যেটা 48 আমরা বাদ দিই তাহলে আমরা পূর্বতন গড় পাবো, এবং এটা হচ্ছে 17 জনার ক্ষেত্রে তার থেকে 85 রানটা আমরা বাদ দিলে সেটাও আমরা পূর্বের গড় পাবো। তাহলে আমরা দুটোকে ইকুয়াল করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো, 17x এই দিক থেকে 16xটা মাইনাসে চলে আসবে, 16x এইদিকে কি আছে -48 আছে, এইদিকে এইটা যদি এইদিকে চলে যায় তাহলে +85 হয়ে যাবে। তাহলেও আমরা সেই সেম টু সেম একই পাবো, x = 37। তাহলে তিনি কত হচ্ছে 17 নম্বর খেলার পর তার গড় হচ্ছে 37। তো অপশন সি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তো এই ধরনের অঙ্ক দেখবে শুধু কনস্টেবল নয়, অন্যান্য অনেক পরীক্ষাতেই এই একই টাইপসের অঙ্ক ঘন্টার হয় বা বাস ছাড়ে, ঠিক আছে, বা স্টেশনের অনেক ধরনের একই এই টাইপসের অঙ্ক আসে, যে সেগুলোকে আমাদেরকে করতে হয়। তো কি রয়েছে এখানকার অঙ্কটি, যে 5টি ঘন্টা বলে দিয়েছে এবং 5টি ঘন্টা কতক্ষণ পরপর বাজে সেটা বলে দেওয়া আছে, যে 5টি ঘন্টা, একটা ঘন্টা বাজে 3 মিনিট 3 সেকেন্ড অন্তর, 5 সেকেন্ড অন্তর, 7 সেকেন্ড অন্তর, 8 সেকেন্ড অন্তর এবং অপরটি 10 সেকেন্ড অন্তর। তাহলে তারা প্রথমবার যখন একসাথে সবাইকে আমরা বাজাবো তারপর পুনরায় আবার একসাথে কখন বাজবে। তো এক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে লসাগু করতে হয়, ঠিক আছে, বা এলসিএম যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই লসাগুটা আমাদেরকে করতে হবে কিসের, এখানে যা যা ভ্যালুগুলো দেওয়া রয়েছে অন্তর সেগুলোর, যে 3, 5, 7, 8 আর 10, এই যে গ্যাপ 2টি ঘন্টার মাঝখানে সময়ের সেটা বার করতে হবে। কিন্তু এটা দেখতে হবে তোমাদের কিসে দেওয়া আছে, দেখো এটা সেকেন্ডে একটা জিনিস যেটা দেখার এখানে, আর এখানে যেটা অপশন আছে সেটা আছে দেখো প্রত্যেকটা মিনিটে। তো সেটাও আমরা করতে হবে, পরে আবার আমাকে সেকেন্ড থেকে মিনিটে যেতে হবে। তো এখানে আমরা লসাগু করব কিভাবে, প্রথমে তুমি 5 দিয়ে দিতে পারো, তারপর 2, ঠিক আছে, আর আমাদের যাবে না। তাহলে আমরা লসাগু কি পাচ্ছি, 5 × 2 × 3 × 7 × 4, একগুলো লিখছি না, ঠিক আছে। তো এবার আমরা গুণ করব, 5 × 2 = 10, 10 7 70, 70কে 3 দিয়ে গুণ 210, 210কে 4 দিয়ে গুণ করলে 840, সেটা আসবে কিসে 840 সেকেন্ড। এবার সেটাকে তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে, মানে হচ্ছে /60। তো 6, 14, 84, 00 কেটে যাবে, 14 মিনিট আমরা পেয়ে যাচ্ছি ডিরেক্টলি। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড পর যদি পরপর যদি কোনো 5টি ঘন্টা বেজে থাকে তো প্রথমবার বাজার আবার 14 মিনিট পর তারা একসাথে বাজবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানটাতে তুমি একটু শর্টকাট করতে পারো পরীক্ষার সময়, সেটা হচ্ছে কি, ধরো তুমি এখানে এলসিএমটা তো তোমাকে করতেই হবে, সেখানে কোনো শর্ট মেথড নেই। তো এরপর যেহেতু আমাকে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসতে হবে, তো এখানেই তোমরা 60 দিয়ে ভাগ যেটা করবে সেটা 60 এখান থেকে বাদ দিয়ে দিতে পারো। তখন এখানে 4 রয়েছে, 5, 3, 15, 15, 4, 60, মানে 5, 3 আর 4 এই তিনটাকে তুমি বাদ দিয়ে দিলে, বাকি কি থাকছে 2 আর 7, এই দুটোকে গুণ করে দাও, তাহলে ডিরেক্টলি তোমার উত্তরটা মিনিটে চলে আসবে, যেটা হচ্ছে 14 মিনিট। কারণ কি, আমরা যেটা গুণ করে পরে আবার ভাগ করছিলাম সেটা তুমি প্র্যাকটিস করলে প্রথমেই এখান থেকেও বাদ দিয়ে দিতে পারো, যেহেতু উৎপাদকে দেওয়া থাকে বাদ দেওয়াটা খুব ইজি, এবং আমাদের গুণ করে নিলে একদম ডিরেক্টলি আর ভাগটা করতে হবে না পরবর্তীতে, এবং গুণটাও খুব ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি পেলাম আমি, 14 মিনিট। অপশান সি হচ্ছে এটির
সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে, অর্থাৎ তিনি কতটা পথ অতিক্রম করছেন বা ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে ধরো আমাদেরকে কোথাও পৌঁছাতে হবে এক্স্যাক্ট একটা টাইম, যে কোনো একটা টাইম ধরে না, ধরো আমাকে স্কুল পৌঁছাতে হবে 10টার সময়, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি প্রথমে 4 কিলোমিটার বেগে যাচ্ছি, তাহলে কি হচ্ছে 10 মিনিট বিলম্বে মানে দেরিতে পৌঁছাচ্ছি, অর্থাৎ পৌঁছাচ্ছি আমি 10টা 10-এ। আবার কি হচ্ছে 5 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছাচ্ছি, অর্থাৎ 5 কিলোমিটার বেগে গেলে আমি পৌঁছে যাচ্ছি 9টা 55-তে। তাহলে আমাদের মধ্যে সময়ের যে গ্যাপ, অর্থাৎ দেরিতে যাওয়া আর আগে যাওয়া, সেই দুটোর মধ্যে গ্যাপ কত, 9টা 55 থেকে 10টা 10, কত মিনিট হবে, সেটা হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। এটা প্রথমে আমাকে বার করতে হবে। এরপরে কি করতে হবে, এবার আমাকে এখানে কিলোমিটার দেওয়া আছে, ঘন্টায় বেগ, তাই তো, মানে হচ্ছে যদি আমরা সময় বার করতে চাই, তাহলে ধরো না ডিস্টেন্সে যদি ডি হয়, তাহলে আমরা কি জানি ডিস্টেন্স বাই বেগ ইকুয়াল টু হচ্ছে সময়। তাহলে ডি বাই 4, যেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তার সময় লেগেছিল, দ্বিতীয় ক্ষেত্রে ডি বাই 5, যেটা তার সময় লেগেছিল। এবার আমরা এখানে কি দেখলাম, যে দুটো সময়ের মধ্যে ফারাক কত, 15, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইকুয়াল টু 15 মিনিট। কিন্তু মজার ব্যাপার এবার কি, এখানটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, আর এখানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মিনিটে। তাহলে মিনিটকে ঘন্টা করতে গেলে আমাদেরকে কি করতে হয়, সেটাকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তুমি এখানেই করে নিতে পারো 22 ঘন্টা, বা এখানেও করতে পারো 60, মিনিটটা কেটে দিই। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। নিয়ে এবার কী হবে, যেমনভাবে আমরা বিয়োগ করি 20 5 - 4 ডি ইকুয়াল টু হচ্ছে 1/4, বা ডি বাই 20 টু 1/4 কেটে দাও, বা ডি ইকুয়াল টু 5। অতএব ডিস্টেন্স আমরা কত পেলাম, 5 কিলোমিটার। তাহলে কি হচ্ছে, কোনো স্থানে পৌঁছাতে যদি কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে যান এবং তাতে 10 মিনিট লেট হয়, এবং 5 কিলোমিটার গতিতে গেলে, প্রতি ঘন্টার গতিতে গেলে তিনি 5 মিনিট আগে পৌঁছান, তাহলে তাকে যেতে হচ্ছিল 5 কিলোমিটার। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর।